একটি মোটরসাইকেলের গল্প বলবো আজ। একটি মোটরসাইকেল, একটি দামি মোটরসাইকেল, একটি বাইক। সর্বশেষ অনেক দামি একটা বাইক বাজারে এসেছে, রয়্যাল এনফিল্ড সম্ভবত নাম। সেরকম মোটরসাইকেল কিংবা অন্য ব্র্যান্ডের দামি দামি মোটরসাইকেল, খুবই গর্জিয়াস দেখতে এরকম বাইক একজন তরুণের স্বপ্ন। একজন তরুণ অনেকটা গার্লফ্রেন্ডের মতো করে সেবা যত্ন করে তার নিজের স্বপ্নের বাইকটাকে। বহু তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয় আমার গার্লফ্রেন্ড, এরকমটা দেখা যায়। সেই স্বপ্ন পূরণ করার জন্য তরুণরা বেশিরভাগ সময়ই নির্ভর করে তার বাবাদের ওপরে। বাবারা যদি একটা বাইক কিনে দেয়, কারণ যে বয়সে এই স্বপ্নটা আসলে বেশি উকি ঝুঁকি মারে, সেই বয়সে বাবাদের উপরে ভরসা করা ছাড়া 99% তরুণেরই অন্য কোনো ভরসা আসলে থাকে না। হয়তো 1% তরুণ সক্ষম থাকে নিজের উপার্জিত টাকা দিয়ে সেই স্বপ্ন পূরণ করার চেষ্টায়, কিন্তু সেটা একেবারেই বিরল। সেই রকম স্বপ্ন পূরণের জন্য তরুণরা কখনো কখনো বকে যায়, তরুণরা ভুল পথে যায় এবং অপরাধের পথে যায়। অপরাধের পথে গিয়ে নিজের স্বপ্ন পূরণ করার চেষ্টা করে। একটা নতুন একটা গার্লফ্রেন্ড ঘরে নিয়ে আসবে, দামি 3 লাখ 5 লাখ টাকা দামের একটা গার্লফ্রেন্ড ঘরে নিয়ে আসবে। তার জন্য যদি একটু অপরাধ করতে হয় তাহলে সেটাকে খুব একটা দোষের ভাবে না ইদানিং অনেক তরুণী। সেরকমই একটা গল্প, যে গল্প আপনারা অনেকেই হয়তো জানেন, সেই গল্পটাই নতুন করে বলবো। গুলশানের চাঁদাবাজির ঘটনাটা আপনারা জানেন। সেই চাঁদাবাজির ঘটনায় 5 জন প্রথমে গ্রেপ্তার হয়েছিল, কিন্তু তাদের অন্যতম প্রধান সহযোগী একজন গ্রেপ্তার হয়নি। সেই গ্রেপ্তার হয়েছিল না তখন, কিন্তু পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার এই গ্রেপ্তারের ঘটনাটা আমরা দেখেছি। তারপরেই রহস্যগুলো বেরিয়ে আসছে, কিভাবে চাঁদা নেওয়ার দিনই নতুন 3,07,000 টাকার বাইক ঘরে নিয়ে আসলো সে। সেই গল্পটাই বলার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম একটা বাইকের গল্প। ইয়ামাহা মডেলের ইয়ামাহা কোম্পানির গাড়ি, এবং সেটার দাম 3,07,000 টাকা। নতুন চকচকে বাইক সহ সেই ছেলেটির ছবিটা দেখে নিন, সাথে শিরোনামটাও দেখে নিন। সেখানে গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, চাঁদার টাকায় কেনা মোটরসাইকেল উদ্ধার। পুলিশ সেই মোটরসাইকেলটা উদ্ধার করেছে। একটু খবরটা পড়ে নিয়ে তারপরে আলোচনায় যায়। খুবই মজার একটা আলোচনা রয়েছে। তিনি কিনেছেন ইয়ামাহা FZX ব্র্যান্ডের দামি মোটরসাইকেল, থাকতেন ফ্ল্যাট বাসায়, যাপন করছিলেন আয়েশি জীবন। এসবই হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদা আদায় করা চাঁদাবাজির টাকায়, অর্থাৎ চাঁদাবাজির টাকায় সব কিছু হয়েছে। সেই গুলশানের যে আলোচিত চাঁদাবাজির ঘটনা, সেখানে জানে আলম অপু যে অন্যতম প্রধান সহযোগী, প্রধান ব্যক্তি সেই চাঁদাবাজির, সে কিন্তু প্রথম দিন ধরা পড়েনি। পরবর্তীতে তাকে পুলিশ গ্রেপ্তার করলো, এবং গ্রেপ্তার করার পরে তার দেয়া তথ্য মতেই বাইকটি উদ্ধার করা হয়েছে। সেখানেই বলা হয়েছে যে অপুর দেওয়া তথ্য অনুযায়ী মোহাম্মদপুরের নবীনগরে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে চাঁদাবাজির টাকায় কেনা মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। দুপুর থেকে রাত পর্যন্ত এই অভিযান চালায় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার করা মোটরসাইকেলটি 150 সিসি ক্ষমতাসম্পন্ন ইয়ামাহা FZX ব্র্যান্ডের গাড়ি, যেটির বর্তমান বাজার মূল্য 3,07,000 টাকা। এছাড়াও এই অভিযানে চাঁদাবাজি সংশ্লিষ্ট বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। এর আগে রিয়াদের 2টি বাসা থেকে কোটি কোটি টাকার চেক, FDR এর কাগজপত্র, অনেক কিছু নগদ টাকা, প্রায় 3.5 লাখ টাকার বেশি পুলিশ উদ্ধার করেছে রিমান্ডে দেয়া তথ্য অনুযায়ী। এবং তার রিমান্ডে দেয়া তথ্য অনুযায়ী এই অপুকে পরবর্তীতে পুলিশ গ্রেপ্তার করেছে। এই যে 3,07,000 টাকার নতুন বাইক কিনেছে, এবং গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে ওই গুলশানে চাঁদাবাজি যে দিন করেছিল, যেদিনেই চাঁদাটা নিয়েছিল, সেই দিনই সে এই বাইকটা কেনে, অর্থাৎ নগদ বাইকটা কিনে ফেলেছে সে।
এই কাজ যখন করা হচ্ছে এবং সারা দেশেই এটা হচ্ছে, সমন্বয়ক পরিচয়ে, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা পরিচয়ে, এনসিপির নেতা পরিচয়ে, কখনো তারা করছে, কখনো তাদের বাবারা করছে, কখনো বাবারা সরকারি জমি দখল করছে, কখনো বাবারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হচ্ছে, কখনো বাবারা মানে বিভিন্ন লাইসেন্স গ্রহণ করছে, অনেক কিছু হচ্ছে। অনেক কিছু যখন হচ্ছে তখন এই তরুণদের যারা ইমাম, এই তরুণরা যাদেরকে ইমাম ভাবছে, সেই ইমামরা অনেক বড় বড় আশার আলো দেখাচ্ছেন, আমাদের আশার কথা শোনাচ্ছেন, কিন্তু কেউই এদেরকে ওন করছেন না। এরা যখনই ধরা পড়ছে তখনই এরা অচ্যুত হয়ে যাচ্ছে, তখনই বলা হচ্ছে এরা আমাদের না, এরা আমাদের না, এরা সেলফিবাজি করে আমাদের সঙ্গে ছবি তুলে সেই ছবি বিক্রি করেছিল। এই ব্যাপারগুলো সারা দেশেই যখন ঘটছে তখন আমরা দেখছি যে এনসিপি নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করছে, জুলাই সনদ ঘোষণার কথা বলছে, নতুন বাংলাদেশ কেমন হবে সেই দিক নির্দেশনা দিচ্ছে, কিন্তু সেই দিক নির্দেশনার কথা যখন তারা বলছে, ভালো ভালো কথা যখন বলছে, তখন সারা দেশে এই ধরনের তাদের মধ্যেই থাকা, তাদের ছায়াতলে বেড়ে ওঠা এই চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করার কোনো কৌশল কি তারা আদৌ অবলম্বন করেছে? এই নিয়ন্ত্রণ করার কৌশলটা তারা কি কখনো ভেবেছে? ধরা পড়ার পরে ডিজোন করা এটা তো কোনো সমাধান নয়। আমরা একদিন আগেই দেখেছি ঢাকার দোহারে ঢাকা জেলার এনসিপি ঢাকা জেলার সমন্বয়কের বাবা সরকারি জায়গা দখল করতে গিয়েছেন, তো তাকে আপনি ডিজোন করবেন কিভাবে? আপনার তো ঢাকা জেলার সমন্বয়ক, ঢাকা জেলার মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গার, যে ঢাকা রাজধানী, সেই জেলার সমন্বয়কের বাবা যদি সরকারি জমি দখল করতে চান, সেটাকে আপনি ডিজোন করে কি করবেন? গণমাধ্যমে খবর হচ্ছে আপনাদের কোনো মানে টু শব্দ নেই, রা শব্দটি নেই, কোনো কিছুই বলছেন না। যখনই আপনাদেরকে প্রশ্ন করা হচ্ছে তখনই বলছেন যে ওরা আমাদের কেউ নয়। আমার মনে হয় যে এখান থেকে একটা সমাধান বের করা উচিত, কারণ বলা হচ্ছে যে যারা এই একেবারে মানে ছোটোখাটো সমন্বয়ক পরিচয় দিচ্ছে, কিংবা যাদেরকে অনেকেই বলছেন যে টোকাই শ্রেণীর, যারা মানুষের দান নিয়ে লেখাপড়া করে ঢাকায় লেখাপড়া করতে এসেছেন, যাদের বাবা রিক্সা চালায়, যাদের বাবা দিনমজুর, তাদের যখন শান শৌকত তৈরি হয়, তারা যখন গুলশানে প্লট কেনে, তারা যখন নিজের ভাঙা টিনের বাড়ির জায়গায় অট্টালিকা তৈরি করে, তারা যখন 2.5 লাখ টাকা দিয়ে কোরবানি দেয়, তখন তো ভাবা উচিত যে আমরা বোধহয় ভুল পথে, আমাদের আশকারা পেয়েই ওরা বেড়ে উঠেছে, কিংবা আমাদের মধ্যেই কেউ কেউ তাদেরকে শেল্টার দিচ্ছে। এই শেল্টার দাতাদের খুঁজে বের করা উচিত, যেন আমরা কলঙ্কিত না হয়। সেই কাজটা নতুন বাংলাদেশের ইস্তেহার যখন দিচ্ছেন, নতুন বাংলাদেশের স্বপ্ন যখন দেখাচ্ছেন, তখন এই কাজটাও কি করবেন একটু, যেন আমরা নতুন বাংলাদেশের যে সন্ধান পাব, সেই বাংলাদেশে চাঁদাবাজ দেখতে না পাই, চাঁদাবাজ আমাদেরকে দেখতে না হয়, আমাদের দখলবাজ, লুটতরাজবাজ এগুলোকে আমাদের যেন দেখতে না হয়, কেউ যেন জুলাইয়ের চেতনা বিক্রি করে খেতে না পারে। আপনারা তো অভিযোগ করেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে ব্যবসা করেছে। কোনো কোনো ক্ষেত্রে এই কথাটা ঠিক যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে, বঙ্গবন্ধুকে বিক্রি করে, অনেক আওয়ামী লীগ না, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তারা ব্যবসা করেছে। বঙ্গবন্ধুকে বিক্রি করে ব্যবসা করাটা খুব সহজ ছিল, তারা করেছে, সহজ সত্য কথা তারা করেছে, এবং তারা অনেক নেতাকর্মী ফুলে ফেপে উঠেছে। সেই একই কাজ জুলাইয়ের চেতনা বিক্রি করে আপনারা কেন ব্যবসা করবেন? আপনারা কেন জুলাইয়ের চেতনাটাকে একচ্ছত্র আধিপত্যের ব্যাপার ভাববেন, যেখানে দেশের কোটি মানুষ এই আন্দোলনের সঙ্গে সংযুক্ত ছিল? আপনারা কেন নিজেদের মধ্যে কামড়াকামড়ি করবেন, কে সমন্বয়ক ছিল, কে সমন্বয়ক ছিল না, কে কতটা ক্রেডিট নেবে? না সে আমার অধীনস্থ ছিল, ও বলবে যে না সে পালায়ে ছিল, গুম হয়ে থাকার নাটক করেছে, তখন আমরা আন্দোলন চালিয়েছি। এই যে কামড়াকামড়ি, অর্থাৎ জুলাইকে দখল করার যে চেষ্টা, আপনাদের মধ্যে যখন জুলাইকে দখল করার চেষ্টা, তখন আপনাদের অনুসারীরা যারা আপনাদেরকে ইমাম মনে করে, তারা তো সেই চেতনা বিক্রি করে চাঁদাবাজি করবেই, তারা দখলদারিত্ব চালাবেই, তারা শাহিনশার মতো জীবনযাপন করবেই, এটাই তো স্বাভাবিক। এটা থেকে মুক্তির একটা পথ দরকার। যে ছেলেটি বলছে যে আমি ছাত্রলীগ করতে বাধ্য হয়েছিলাম হলের গণরুমে একটা সিট কনফার্ম করার জন্য, অর্থাৎ তার মেসে 2,000 টাকা কিংবা 3,000 টাকা
টাকা মেস ভাড়া দিয়ে থাকার অ্যাবিলিটি নেই, সেই ছেলেই যখন বলবে আপনার জুলাই আগস্টে 5 আগস্টের পরে সেই ছেলেই যখন বলবে আমার দাদা জমিদার, এরকম 150 গাড়ি ভাড়া দেওয়া, এরকম 2-4টা প্রোগ্রাম মাসে করা, এটা আমার দাদার যে টাকা পয়সা আছে সেই টাকা দিয়েই সম্ভব, এই কথা যখন বলবে, যখন আমরা দেখব যে একেবারেই নিরীহ গোবেচারা টাইপের যারা সাধারণ ট্রেনের ফ্যানহীন গরমে সাধারণ কম্পার্টমেন্টে ঢাকা থেকে উত্তরবঙ্গে যাবে গরমে ঘামতে ঘামতে, সেই ছেলেটি যখন দামি গাড়িতে চড়বে, সেই ছেলেটি যখন 10,000, 12,000, 20,000 টাকার পাঞ্জাবি প্রতিদিন পরবে নতুন নতুন একটা করে, সেই ছেলেটির হাতেই যখন কয়েকটি মোবাইল থাকবে যেগুলোর দাম 2.5 লাখ 3 লাখ টাকা, তখন তো প্রশ্ন আসবেই যে আপনারাই যখন এই কাজ করবেন তখন আপনার অনুসারীরা সেটাই শেখার কথা এবং তার থেকে ভিন্ন কিছু হবে এটা প্রত্যাশা করাও ভুল। আমার মনে হয় যে গোড়াতেই গলদ রয়েছে। তরুণরা আগামীর স্বপ্ন দেখাবে, আগামীর বাংলাদেশ গড়বে, এই স্বপ্ন বাংলাদেশের মানুষ আদতে দেখতে চায় এবং বাংলাদেশের মানুষ নতুন একটা রাজনৈতিক ঠিকানার সত্যি সত্যিই সন্ধান চায়। কারণ বাংলাদেশের মানুষ নৌকা আর ধানের শীষে ভোট দিতে 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 ক্লান্ত হয়ে পড়েছে। আপনাদের কথা মতোই তারা ক্লান্ত হয়ে পড়েছে। তারা একবার নৌকায় দেয় আর একবার ধানের শীষে দেয়। একটা বিকল্প নাই বলেই তৃতীয় কোনো মার্কায় তারা ভোট দিতে পারে না। আপনারা হতে পারতেন সেই বিকল্পের আস্থার ঠিকানা হতে পারতেন, কিন্তু গোড়াতেই গলদ। গোড়াতেই যখন 150 গাড়ি নিয়ে আপনি শোডাউন করবেন, সফেদ পাঞ্জাবি পরে যখন আপনি মাঠের মধ্যে ঢুকে গিয়ে কৃষকের সঙ্গে করমর্দন করবেন, তখন বোঝা যায় আপনারা পুরনো রাজনীতিতেই আছেন, পুরনো বন্দোবস্তেই আছেন, শুধু মুখে বলছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেগুলো পুরোটাই আসলে বুলি, ফাঁকা বুলি। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।